৭৩-এর মতো ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের চক্রান্তে থামবে না নির্বাচন বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্রদলের। ৯ সেপ্টেম্বর নির্বাচনে বাধা নেই। নির্বাচন বানচালে দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। এবং খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর। জাপার আড়ালে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টা দেখছে গণ অধিকার পরিষদ। নূরের উপর হামলার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবো। ডাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের মতো এবারও নির্বাচন বানচালের আশঙ্কা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের। তবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বলছে বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচন হবে যথাসময়েই। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় বুধবার সবার নজর ছিল ডাকসু নির্বাচন নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায়ে স্বস্তি নেমে আসে ক্যাম্পাসে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন ২০২৫ সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটের সার্বিক পরিবেশ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেও ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের মতো ভোট বানচালের আশঙ্কা তাদের। আজকের দিনেও ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আপনাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পরে একই জায়গায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। জানায় ভোট বহালের রায়ের মাধ্যমে উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ডাকসু বানচালে সব ষড়যন্ত্র শিক্ষার্থীরা রুখে দেবে বলেও জানান প্রার্থীরা। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি শুকরিয়া জানাচ্ছি। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাব তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের আজকে নবম দিনের প্রচারণা ছিল। তবে সকাল থেকেই প্রচারণা ছাপিয়ে যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটি হচ্ছে হাইকোর্টের যেই ডাকসু নির্বাচন স্থগিতাদেশের যেইটি আপিল বিভাগে বহাল ছিল সেটির পূর্ণাঙ্গ রায়, সেটির দিকেই প্রার্থী শিক্ষার্থী সবাই তাকিয়েছিল যে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রায় কি ডাকসু নির্বাচন হবে। যখন আপিল বিভাগ থেকে বলা হয় যে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, তখন সবার মধ্যে স্বস্তি ফিরে আসে এবং সবাই এই ৯ তারিখে যে ভোট সেটির পক্ষেই তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করে। সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন। এখন আমাদের সাথে আছেন আমার বাম পাশে জালালউদ্দিন মোহাম্মদ খালিদ। তিনি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছিলেন এবং স্বতন্ত্র প্যানেল, সেই প্যানেলের নাম হচ্ছে সমন্বিত শিক্ষার্থী সংসদ, সেই প্যানেলের তিনি ভিপি প্রতিপ্রার্থী। খালিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরেক প্রার্থী আজকে যিনি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন তিনি হচ্ছেন শামীম হোসেন। তিনি স্বতন্ত্রভাবে প্রার্থিতা দিয়ে সবার মধ্যে সম্প্রতি সময়ে বেশ আলোচনার সৃষ্টি করেছেন এবং তার যে নির্বাচনী ইশতেহার সেখানে বেশ কিছু এমন বিষয় তিনি যুক্ত করেছেন যার কারণে শিক্ষার্থীরা তাকে সাদরে গ্রহণ করেছেন এবং তিনিও আমাদের সাথে অল্প কিছু সময়ের মধ্যে যুক্ত হবেন। আমরা তার সাথে কথা বলবো। তো আমি একটু খালিদের কাছে জানতে চাই, খালিদ, আপনার যেই নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণায় আপনি আসলে প্রার্থীদের কাছে কোন বিষয়গুলো নিয়ে সামনে এগোতে চাচ্ছেন বা এখন পর্যন্ত কোন বিষয়গুলো নিয়ে কাজ করার কথা বলেছেন এখন পর্যন্ত? আমি হচ্ছে
ভোটারদের কাছে মানে ইশতেহার নিয়ে যাচ্ছি না, আসলে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি না। আমার শুরু থেকে আমার একটা বিশেষত্বের জায়গা হচ্ছে আমি ভোটারদের কাছে বলছি যে ইশতেহার দেখে নয়, ইশতেহার দেখবেন, যেহেতু আমাদের সমস্যাগুলো কমন, ফলশ্রুতিতে আমাদের ইশতেহারগুলো প্রায় কমনই হবে, একটু এদিক সেদিক হবে। তো ইশতেহার অনুযায়ী কে কতটুকু কাজ করবে সেটা আপনাকে বাছবিচার করতে হবে আসলে আপনি আগে সে কী করেছে সেটার উপর ভিত্তি করে। ফলে আমি ভোটারদের কাছে বারবার যাচ্ছি এটা নিয়ে যে আমি শিক্ষার্থীদের জন্য গত 4-5 বছর বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম দল কেন্দ্রিকতার উপরে উঠে, আমি নিজেও পলিটিক্যাল লোক, আমি অ্যাপলিটিক্যাল বলি না নিজেকে, কিন্তু আমি হচ্ছে বড় কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হইনি, বরং নিজের মতো করে যখন যেখানে সুযোগ হয়েছে কাজটা করতে চেয়েছি, কাজ করতে যেখানে যাওয়া লাগছে সেখানে গিয়েছি, এখন বর্তমানে আবার নাই, নিজের মতো করে আছি। তো আমি শিক্ষার্থীদের জন্য 4-5 বছর যাবত যে কাজগুলো করে এসেছি সেই কাজগুলোকে দেখিয়ে আমি শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছি। আসলে সেখানে আমার ইশতেহার কিন্তু আমি এখন প্রকাশ করিনি, আগামীকাল আমার ইশতেহার প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো ইশতেহারটাকে আমি খুব বেশি, ইশতেহার অবশ্য দরকার, সবাই বলবে, কিন্তু এটা খুব বেশি আমার কাছে মনে হয় না গুরুত্বপূর্ণ ভোট দানের ক্ষেত্রে, বরং ভোট দানের। জি জি, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ভিপি পদপ্রার্থী স্বতন্ত্র থেকে শামীম হোসেন। শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ইতোমধ্যেই অনেক বেশি আলোচনা সৃষ্টি করেছেন শিক্ষার্থীদের মাঝে। যেই বিষয়টি আপনি দিয়ে আসলে আমি দেখেছি যে বিষয়টি শিক্ষার্থীরা প্রথমে গ্রহণ করেছে, সেটি যদি একটি বলি যে 1 বছর ইংরেজি শেখাবেন আপনি, আসলে এই বিষয়টি আপনার মাথায় কীভাবে আসলো, বা আসলে আপনি কোন প্রেক্ষিতে এই বিষয়টি সামনে এনেছেন, বা নির্বাচিত হলে আপনি সেটা কিভাবে কাজে লাগাবেন? না, আসলে আমার মূল পয়েন্ট থেকে আসলে বিষয়টা বিচ্যুত হয়েছে। আমার মূল পয়েন্ট ছিল স্টুডেন্টস অটোনমি, যেটা আসলে বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে আমি মনে করি। ইংরেজিতে আমি বলেছি যে অনেকেই আসলে ইশতেহার দিচ্ছে। আপনি ডাকসুর যে গঠনতন্ত্র, সেখানে একজন ভিপির হাতে কত ক্ষমতা রয়েছে, একজন ভিপি হয়তো বছরে 2 লাখ টাকার মতো অ্যালটমেন্ট পেতে পারে। তো সেটা দিয়ে আসলে আপনি কিছুই করতে পারবেন না। এখানে যে ইশতেহারগুলো দেখা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের মতো করে, কিন্তু ডাকসু ইলেকশন কিন্তু এরকমই না। পুরো বিশ্বে কোথাও দেখবেন না যে এরকম ছাত্র নির্বাচনের সময় প্যানেল করতে হচ্ছে নানা জায়গায়, তাই না? ইভেন স্বয়ং ডাকসুর যে নির্বাচন কমিশন আছে সেখানেও কিন্তু কোনো প্যানেল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ফলে যারা বিভিন্ন দল থেকে ইলেকশন করছে তারাও কিন্তু স্টুডেন্ট হিসেবে ইলেকশন করছে, তাই না? আলাদা করে একটা করে ব্যানার করে জাস্ট প্রচারণার সুবিধার্থে করছে। তো আমি এটা বলেছি যে আমাদের আসলে রাজনৈতিক ভাগ্যগুলো, মানে আমাদের স্টুডেন্টের ভাগ্যগুলো আসলে রাজনৈতিক দলগুলোর হাতে একটা বর্গা দেওয়া হয়েছে। তারা মনে করে যে আমাদের ভাগ্য তাদের হাতে নির্ধারিত হবে, কিন্তু ডাকসু তৈরি করা হয়েছিল এলিট তৈরি করার জন্য। মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং টিচার, আমাদের পুরো যে সিস্টেমটা রয়েছে এটার ভেতরে স্টুডেন্টের সাথে যে কমিউনিকেশনটা হবে, যে গ্যাপটা তৈরি হয়, এটা যেন ডাকসু আসলে এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসবে। যার কারণে আমরা বলেছি যে স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ আমাদের দেশে অ্যাবনর্মাল জিনিসটা এত বেশি চর্চা হয়েছে যে এটা একসময় নর্মাল হয়েছে। ফলে আমাদের মনে হয় যে প্যানেল করতে হবে, এইভাবে ইলেকশন করতে হবে, আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। ইভেন স্বয়ং ডাকসু যখন প্রতিষ্ঠিত হয়েছিল, DSSU ছিল তখন এই জিনিসটা আসলে ছিল না। স্টুডেন্টের জায়গা থেকে দাঁড়াবে, তার এত লোকের দরকার নেই। তো এটা আমি বলেছি। আর সেকেন্ডলি আমি আমার ডেডিকেশন বোঝানোর জন্য বলেছি যে হ্যাঁ, অনেকেই প্রপোজ করছে যে তারা এটা করে দিবে সেটা করে দিবে। আসলে ডাকসুর আমি বললাম বাজেট এটা, তাহলে টাকাটা তারা কোথায় পাচ্ছে? আপনারা অনেক ছাত্র সংগঠনের কাছে বা যারা ইলেকশন করছে, তারা যে ইনভেস্ট করছে, কারো কাছে জিজ্ঞাসা করতে পারেন যে তারা আসলে ফিনান্স কোথায় পাচ্ছে। এটা ট্রু, কয়জন ছাত্র নেতার আসলে নিজস্ব ইনকাম রয়েছে? সো আমি নিজে এডটেকে বহুদিন কাজ করছি, প্রায় 5-6 বছর নিজেরই এডটেক প্রতিষ্ঠান রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার কাছে যে স্কিল সেট আছে ওটা দিয়েও আসলে যুদ্ধ করা যায়। এই জন্য আমি বলেছি যে আমি যেহেতু অ্যাডভান্স লেভেলে ইংরেজি পড়াই, যেটা GRE, IELTS বা ইত্যাদিতে রাইটিং যে পার্ট রয়েছে ওটা আমি অনেকদিন ধরে পড়াই। তো আমি বলেছি যে ভিপি কাজের পাশাপাশি, স্টুডেন্ট অটোনমির পাশাপাশি আমার নিজের কাছে যে স্কিলটা রয়েছে আমি এটাও ডেডিকেটেডলি দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে শুধু ইশতেহার নয়, আমার কাছে অলরেডি জিনিসটা আছে, সো আমি এটা তো দিতে পারি। শামীম, আপনার কাছে আবারও ফিরবো। খালিদের কাছে একটু যেতে চাই যে উনি যেটি বললো যে আসলে প্যানেল তৈরি করাটা আসলে কতটুকু যৌক্তিক। আপনি নিজেও বলেছেন যে আপনি সংগঠনের বাইরে না, কিন্তু নিজে একটি স্বাধীন বাংলা ছাত্র সংসদ খুলে এরপরে আবার একটি স্বতন্ত্র প্যানেলে আসতে হলো আপনাকে। এই যে প্যানেল করলেন, আসলে আমি যদি শামীমের প্রশ্নই আপনাকে করি যে প্যানেল করাটা আসলে জরুরি ছিল কিনা, বা অন্যরা প্যানেল করে কেন রাজনীতি করছে? প্যানেল হচ্ছে আসলে এটা অনেকটাই, এটা কি বলা যায়, একটা আনুষ্ঠানিকতা, বা এটা গুরুত্বপূর্ণ কিছু না। এখানে যেটা হয় যে একসাথে কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে 40,000 শিক্ষার্থী, আমার বিশাল বড় একটা এরিয়া, এটাকে আপনার যদি এটা পুরোটাকে আপনার যদি কাভার করতে হয়, আপনার কিছু না কিছু, আপনি প্যানেল না করেন লোক থাকা লাগবে। হ্যাঁ, তা আমরা হচ্ছে প্যানেলটা যে জন্য করেছি সেটা হচ্ছে যে ধরেন প্যানেল করার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেহেতু আমাদের এখানে মিডিয়াগুলো যে আচরণ করে তারা সাধারণত প্যানেল না দেখলে আচরণ করতে চায় না, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ফলে প্যানেলের দিকে সবাই ঝুঁকে। তো প্যানেলটার জন্য আমি যে জন্য প্যানেলটা করেছি, যে আমাদের যেহেতু এত বিশাল বড় একটা এরিয়ায় পৌঁছাতে হবে, পৌঁছানোর জন্য আমাদের লোকবল দরকার, যেটা হয়তো আমি এভাবে স্টুডেন্টরা এখানে যেহেতু এবার একটা সম্ভাবনা ছিল প্রচুর পরিমাণ প্রার্থী দাঁড়াবে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে এবং দাঁড়িয়েছেও, ফলশ্রুতিতে নিজেদের মতো করে কিছু লোকজনকে নিয়ে কাজ করার জন্য প্যানেলটা করা। তো প্যানেলটা যে
যে কথা শামীম বলেছে, প্যানেল খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট প্যানেলটা হয়ে উঠেছে এখন ডাকসুর মূল একটা জিনিস, যেটা হচ্ছে ইয়ারা করে বিভিন্ন সংগঠন বা দলগুলো থেকে যে জিনিসটা করে। তো এবার দেখলাম যেহেতু এবার একটু সুর পাল্টে গেছে রাজনীতি, যেহেতু অন্যদিকে ভাবা বয়েছে, এর জন্য অনেকেই ইনক্লুসিভ প্যানেলের কথা বলেছেন, বিভিন্ন দোকানপাট থেকে নিজেদের লোকজন এনে ইনক্লুসিভ প্যানেল করেছেন অনেকে। তো এটা আসলে প্রত্যেকে বুঝে আসলে ইনক্লুসিভ প্যানেল না, ওটা দলীয় প্যানেলই। তবে আমরা আমাদের প্যানেলে যেটা করেছি, আপনি যদি প্যানেলকে বিশ্লেষণ করেন দেখবেন যে এখানে একাধিক সংগঠনের লোকজন আছে, কিংবা একদমই কোনো সংগঠনের সাথেই নাই এরকম লোকজনও আছে, একদমই স্বতন্ত্র প্যানেল যেটাকে বলে, ওইভাবে করেছি। আমরা দেখেছি যে আসলে কোন কোন শিক্ষার্থীদের জন্য আগ থেকে কাজ করে আসছে, তাদের অবদান আছে, তাদেরকে নিয়ে কাজ করলে আমরা মুভ করলে যাতে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাবো সেই জায়গাটা থেকে। তবে আমি যদি ব্যক্তিগত কথা বলি, আমি যদি শামীমের জন্য একেবারে শামীমের মতো করে যদি একেবারে আমি স্বতন্ত্রই দাঁড়াতাম, আমার জন্য খুবই উপকার হতো। মানে আমি প্যানেলের যে প্যারা নিচ্ছি ওটা আমি শামীমের সাথে আলোচনা করেছি, মানে এই প্যারা আমি নিজের প্রচারণা ঠিক বলে আমি যদি একা দাঁড়াতাম আমি খুব ভালোভাবে পারতাম। বাকি এখানে ট্রেডিশন যেটা আছে সে অনুযায়ী আসলে একটু করেছিলাম, কিন্তু আমি মনে করি যে শুধু একক ব্যক্তি হিসাবে শিক্ষার্থীদের কাছে যদি যাই তারাও গ্রহণ করবে, কারণ হচ্ছে আমি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আপনি যদি সময় দেন তাহলে হয়তো বলতে পারবো যে কাজগুলো কী করেছি, কিংবা হয়তো আপনি পরবর্তী প্রশ্ন আসবেন তখন আমি বলবো। তো এখানে যে কথাটা বারবার কথা আসছে আমাদের, শামীম বারবার বলে স্টুডেন্টস অটোনমি, যে শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন, সেই জায়গাটা আমি বলবো শামীম কথায় আবার সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর উঠিয়ে দেয়। তো আমি বলবো যে পুরো দায়টা রাজনৈতিক সংগঠনগুলোর না, আসলে এখানে আমাদের দায়টা একটা জাতীয় দায়ও আছে, পুরো আমাদের যে প্রশাসন তারও দায় আছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয় আর কি, বা লেখা আছে কাগজে, কিন্তু তাদের বাস্তবে দেখেন এখানকার ভিসি নিয়োগ হয় রাজনৈতিক চিন্তা বিবেচনায়, আপনার এখানে প্রত্যেকটা শিক্ষক নিয়োগ হয় সেখানে রাজনৈতিক বিবেচনায়। আবার ধরেন যে এখানে যে সমস্যার সিট সংকট, এটা তো রাজনৈতিক পক্ষগুলোর কিছু করার নেই। আমি একটু সংক্ষেপে বলি, মানে সিট সংকটটা তো কাটানোর ক্ষমতা আমাদের রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলোর নাই, এটা সম্পূর্ণ প্রশাসনের হাতে। তারা কিন্তু সিট সংকট রেখে দিচ্ছে রাজনীতি করার জন্য। এবার আমাদের যে ধরেন যে রেজিস্টার বিল্ডিংয়ের যে সমস্যাটা, ওটাও দেখবেন যে এটা কোনো সমস্যা কার, এটা সমস্যা প্রশাসনের। প্রশাসন নিজ ইচ্ছা এটা রেখে দিচ্ছে, কারণ হচ্ছে এটা করতে গেলে প্রশাসনও তো রাজনৈতিক বিবেচনায়। এই জন্যই আমরা যখন আমি ডাকসুর আন্দোলন শুরু করি তার আগে আমি একটা 3 দফা দিয়েছিলাম। এর ভিতরে আমার প্রথম দফাই ছিল আমার শিক্ষক কর্মচারীর রাজনীতি যেটা আছে ক্যাম্পাসে, এটা বিলুপ্ত করতে হবে। কারণ শিক্ষক এবং কর্মচারী রাজনীতিটাই মূল সমস্যা এখানে। তারা আমাদের শিক্ষক কর্মচারী রাজনীতির কোনো ইনপুট আমাদের রাজনীতিতে নাই, কোনো ধরনের রাজনীতিতে, জাতীয় রাজনীতির কোনো ইনপুট নাই। পুরোটাই একটা হচ্ছে আমাদের পুরো ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্টটাকে এটাকে একটা পলিটিসাইজ করার জন্য এটা করা হচ্ছে। সুতরাং সবার আগে যেটা করা দরকার, ইউনিভার্সিটির যে শিক্ষক সমিতি এবং হচ্ছে যে কর্মচারী সমিতির রাজনীতি, এটাকে বিলুপ্ত করলে আমার মনে হয় যে আমরা নতুন ধারার একটা রাজনীতি বা ক্যাম্পাস, এটা আমি একটু যেহেতু সময় কম পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে। খালিদ যেমনটি বলছিল যে শামীমের কাছে আরেকবারও ফিরতে চাই, আপনিও যেরকম বলছিলেন যে আসলে রাজনীতিকরণ ক্যাম্পাসে, সেই বিষয়টি থেকে বেরিয়ে আসতে আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমি আদর্শিক লড়াই হয়তো করবো না, একাডেমিক লড়াই করবো, সেটি যদি একটু বলতেন আসলে যে কিভাবে সেটিকে আপনি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আমি যেটা বলেছি যে আমি কিন্তু আমার আর খালিদ ভাইয়ের পয়েন্ট কাছাকাছি, কারণ হচ্ছে যে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে প্রত্যেকের উদ্দেশ্য কাছাকাছি, কিন্তু হয়তো আমি তাদের জিনিসটা ভিভিড করে তুলতে পারছি, এটাই হচ্ছে আমার মূল জায়গা। তো আমাদের বাংলাদেশের পুরো সিস্টেমটা একটা সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একাডেমিক ইনস্টিটিউশন থেকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়েছে। ফলে এটা দেখেন উপজেলা নির্বাচনগুলো যেভাবে হয়, ইউনিয়ন পরিষদের যেভাবে নির্বাচন হয়, যে ডাকসু ইলেকশন এরকম হয়ে গেছে। তো ফলে ঢাকা ইউনিভার্সিটিকে আসলে আমি বলি মাঝে মাঝে যে এখান থেকে ছাত্রদের সরিয়ে নিয়ে শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসীদেরকে একটা বর্গা দেওয়া উচিত পার্ক হিসেবে, কারণ হচ্ছে তারা এই সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে। এখানে স্টুডেন্টগুলো জিম্মি হয়ে আছে, মানে এনজিও প্রজেক্টে যেরকম থাকে না যে আমি এইটা বানিয়েছি এর জন্য এত টাকা আমাকে দাও, স্টুডেন্টগুলো হচ্ছে এরকম। আমি বলেছি যে রাষ্ট্র আমাদের সাথে কিন্তু এক ধরনের বেইনসাফি করছে, বেইমানি করছে। কীরকম দেখেন, আমাদের জমিগুলো তারা দখল করে নিয়েছে। আজকে আমাদের হল বানানোর মতো জায়গা নেই। আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। আমাদের 10টা হল করে দিতে সরকারের কিন্তু কোনো অসুবিধা ছিল না। কেন তারা করেছে? কারণ হচ্ছে যে 90-এর পর থেকে যখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিকশিত হয়েছে, আমাদের যাদের তথাকথিত এলিট। আরও একটা কথা বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু বারবার বলে যে পাবলিক ট্যাক্সেশনে চলে। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা কোথা থেকে আসে? রেমিটেন্স থেকে, যাদের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, তাই না? গার্মেন্টস শ্রমিক যে নিজে পড়তে পারে না এই বিশ্ববিদ্যালয়ে, তাদের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয় চলছে। এবং সেই ছেলে মেয়েদের আজকে কোথায় রাখা হচ্ছে? তারা আন্দোলন করে রাষ্ট্রের জন্য। তারা বারবার বলে 52 এনেছি, 71 এনেছি। এডুকেশনের জন্য কি নিয়ে আসছে? এটা তো নাগরিক দায়িত্ব, এটা আপনি হলেও করতেন। হ্যাঁ, আমরা সেটা পালন করেছি। তো আমাদের বিনিময়ে কি দিয়েছে তারা? বিনিময়ে দিয়েছে এই যে আমরা 300 জন এক রুমে থাকতো। আপনি দেখবেন ইনডোরে, আমি কোনো সাংবাদিককে দেখি না এটা নিয়ে একটা প্রতিবেদন করতে। আপনি এখনও গিয়ে ঢাকা ভার্সিটির ডাল দেখে আসেন, চেক করে আসেন, খাবারগুলোর কী অবস্থা, ক্যান্টিনের ভেতর দুর্গন্ধ। মানে পুরো জিনিসটা একটা সেটেলমেন্টের অংশ হয়ে গেছে। যখনই যে ক্ষমতা আসে, আমাদের সিনেট মেম্বার হতে গেলে সেই অনেকেই অবসর থেকে তাদেরকে ডেকে এনে মেম্বারশিপ দেওয়া হয়েছে। ফলে আমরা জাস্ট মনে হয় এখানে জাস্ট একটা কাইন্ড অফ ওই যে এনজিও প্রজেক্টের সেই গরুর মতো যেটা দেখায় আমাদেরকে পুরো সেটেলমেন্টটা চলছে। এই জন্য আমরা বলছি যে স্টুডেন্টের একটা ভয়েস রেজ করার জায়গা দিতে হবে। আমি শুধু পলিটিক্যাল পার্টিগুলোকে বলছি এরকম না, এই পলিটিক্যাল সেটেলমেন্ট থেকে পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তর করতে হবে। আই মিন
একটা গণতন্ত্র ফেল করে কখন, যখন ইনস্টিটিউশন থাকেন। আপনি দেখেন এখানে সংবিধানের দিকে তাকান, আপনারা জুডিশিয়ারিতে তাকান, সেখানেও নিয়োগ কিন্তু রাজনৈতিকভাবে হয়। তো যেখানে একজন জাস্টিস নিয়োগ রাজনৈতিকভাবে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ রাজনৈতিকভাবে হচ্ছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে দেখেন আগে সিট পাইতে গেলে আপনাকে বলতো যে আপনি কোন ভাইয়ের গ্রুপ করেন। কারণ হচ্ছে ওই টিচার ওই নীল দল বলেন, সাদা দল বলেন, সেই দল তো বসে আছে আমার প্রভোস্ট হিসেবে। তো স্টুডেন্ট, আমি সাধারণ স্টুডেন্ট গেলে আমাকে সিট দেবে না আমি যদি ওই দলের কর্মী না হয়। এই জন্য কিন্তু আমাদের হল তৈরি করা হয় নাই। কারণ আপনার সাপ্লাই এবং ডিমান্ডের ভেতরে যদি সামঞ্জস্যতা থাকে তাহলে কেউ রাজনীতি করবেন। আপনি বইটা দেখেন, কেউ রাজনীতি করছে না, তার এই মাথা ব্যথা নাই। একটা ছেলেকে খাবারের জন্য আন্দোলন করা লাগছে এবং সংগ্রাম করা লাগছে, একটা দলের জন্য 12 ঘন্টা প্রোগ্রাম করে এসে তাকে রুমে ঘুমাতে দেওয়া হচ্ছে, এবং সেই রুমে যেখানে 4 জন থাকার কথা সেখানে 16 জন 50 জন এরকম থাকছে। তার মানে রাষ্ট্র আমাদের সাথে এই বেইনসেফিটা করছে, এবং এটার পেছনে সবচেয়ে বড় কাজ করছে পলিটিক্যাল সেটেলমেন্ট। ঢাকা ইউনিভার্সিটি আপনি দেখবেন 70-এর আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা মর্যাদা ছিল, এটা ট্রু। আপনি অ্যাসেসমেন্ট করবেন যে সেই সময় যারা গ্রাজুয়েট স্টুডেন্ট বেরিয়েছে তাদের লেভেল দেখেন। আর এখনকার আমাদের ছেলে মেয়েদের খাবার নিয়ে যদি আন্দোলন করতে হয়, একটা ছেলে যে সকালে সবচেয়ে বাজে খাবার খেয়ে এসেছে, আপনি তার কাছ থেকে বুদ্ধিভিত্তিক আউটপুট আশা করেন, পলিসি মেকিং, আর বারবার চিল্লায় যে আমাদের ইউনিভার্সিটিগুলো পিছিয়ে যাচ্ছে। আমরা আবারও আলোচনায় ফিরবো, এখন একটু ফিরে দিতে চাই স্টুডিওতে। আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সহকর্মী মাসুদুর রহমান যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন দুজন অতিথি। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। কাল একই সময়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে থাকছে আলোচনা। দেখছেন সময় সংবাদ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় পার্টি দৃশ্যপট থেকে সরে গেলেও আওয়ামী লীগের সহযোগী হিসেবে এখনও সক্রিয় বলে অভিযোগ তাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না বলে মন্তব্য করেন নেতারা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে আনন্দ র্যালি করেন তারা। বাদ্যযন্ত্রের তালে আর স্লোগানে মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তর। দিনাজপুরের হিলিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন র্যালির উদ্বোধন করে বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদিন রাজধানীর বনানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিকৃত দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়ে তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে, ষড়যন্ত্র চলছে। কোনো অজুহাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
বুধবার সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে এখনও কাটেনি তাদের আতঙ্ক। 144 ধারা তুলে নেওয়া হলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ময়মনসিংহে দুদিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সচল হলো প্রশাসনিক কার্যক্রম। এখনও শুরু হয়নি ক্লাস পরীক্ষা, তবে আজ সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়নি। জনপদের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট সহ বিভিন্ন দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল 4টা থেকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলে ঘণ্টাব্যাপী। যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন শ্রেণীকক্ষ সংকট কাটেনি 14 বছরেও, পাশাপাশি সেশন জট, আবাসন, শিক্ষক সংকটও প্রকট। দাবি উঠে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিরও। এ নিয়ে গেল 1 মাস টানা আন্দোলন চললেও ইউজিসির পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আবারও দেয়া হয় অবরোধ কর্মসূচি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।